হ্যান্ডবল বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি খেলা এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবেও এই হ্যান্ডবল দিয়ে বাংলাদেশ অনেক বড় একটি জায়গা করে নিয়েছে এশিয়া এবং বিশ্বের বিভিন্ন স্থানে। হ্যান্ডবল থেকে অনেক সাফল্য বাংলাদেশ পেয়েছে, বিশেষ করে এশিয়ান গেমসে কিংবা আমাদের ঘরোয়া যেসব টুর্নামেন্টগুলো হয় সেখানেও এই হ্যান্ডবলের পদচারণা বেশ সমৃদ্ধ। বর্তমান সময়ে অনেক ক্রীড়া ফেডারেশনও বেশ কিছু পরিবর্তন এসেছে, নতুন অনেক সংগঠক যেমন এসেছেন, অনেক অপরিচিত মুখ যেমন এসেছেন, ঠিক তেমনি অনেক পরিচিত মুখও নতুন করে জায়গা করে নিয়েছেন অন্যান্য ফেডারেশনগুলোতে। তার মধ্যে একজন আমার সাথে আজকে আছেন, তিনি হচ্ছেন সাইদ আহমেদ। সাইদ ভাই, আপনাকে আমরা সবাই রাগবি ফেডারেশনের একজন কর্মকর্তা হিসেবেই চিনি, জানি, জেনে আসছে। আমি যদি ভুল না করি, আমার সাথে যদি আমি বলি প্রায় 10 বছর ধরে আমি আপনাকে তাই জেনে আসতাম যে আপনি রাগবি ফেডারেশনের একজন সদস্য এবং বেশ ভালো একজন দাপুটে ক্রীড়া সংগঠক। প্রশ্নটা আসলে খুব কমন, নিশ্চয়ই সবার কাছ থেকে শুনেছেন। তারপর আমি একটু ভালোভাবে জানতে চাই অফিসিয়ালি যে কেন আপনি রাগবির পরে এই হ্যান্ডবলে আসলেন এবং হ্যান্ডবলে আমার যদি ভুল নয় আপনি যুগ্ম সম্পাদক হিসাবে আছেন, কেন? প্রথমত আপনার দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি অ্যাকচুয়ালি হ্যান্ডবল প্রথম যখন বাটা স্কুল হ্যান্ডবল শুরু হয়, প্রথম বাটা স্কুলে সেন্ট গ্রেভিয়ার হাই স্কুল চ্যাম্পিয়ন হয় এবং নবাবপুর স্কুল রানার্স আপ হয়। আমি সেন্ট গ্রেভিয়ার স্কুলের হয়ে সেই স্কুলের প্রতিনিধিত্ব করি এবং আমরা চ্যাম্পিয়ন হই। সেখান থেকেই কিন্তু আমি হ্যান্ডবলের সাথেই অনেকটা জড়িত ছিলাম। কিন্তু এরপরে আমি যখন রাগবিতে আমাকে সুযোগ করে দেওয়া হয়, তখন আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রাগবিতে বিগত 10 বছর প্রচুর কাজ করেছি। এরপর হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, উনি আমাকে যেহেতু আমি একজন সংগঠক এবং আমার নিজেরও ক্লাব প্রিমিয়ার লিগে খেলে, আমার নিজের ক্লাব, আমি অনেক দিন যাবতই আমার ক্লাবটা খেলছে, সেহেতু উনি চিন্তা করলেন যে আমাকে কিভাবে হ্যান্ডবলে কাজে লাগানো যায়। সেই পরিপ্রেক্ষিতেই উনি আমাকে টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব করেন এবং আমি টেকনিক্যাল কমিটিতে বাছাই কমিটিরও প্রধান। অনেক দিন ধরে যখন রাগবিতে কাজ করছেন, দেশের রাগবির এখন যে অবস্থা আছে সেই অবস্থাটার পেছনে আপনার বা আপনাদের কমিটি, বিগত কমিটির অনেক বড় একটা অবদান রয়েছে, সেটা আমরা সবাই জানি এবং আপনারা কাজ করেছেন অনেক। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে যখন এই ফেডারেশন চেঞ্জ করলেন, পুরো এরিয়াটা চেঞ্জ হলো, তখন কি একটু অ্যাডজাস্টে অসুবিধা, নাকি মনে হয় যে না, যা হয়েছে, যা দিয়েছি রাগবিতে তার থেকে এখন আরও বেটার কিছু আমি হ্যান্ডবলে দিব? আপনাকে এই প্রশ্নটা করার জন্য খুব ধন্যবাদ। আসলে আমি সংগঠক, যেহেতু আমি সংগঠক, আমার কাছে কোনো ফিল্ডই ছোট মনে হয় না এবং আমার মনে হয় রাগবির থেকে হ্যান্ডবলের ফিল্ডটা অনেক বড়। যেহেতু এখন আমি হ্যান্ডবলে সুযোগ পেয়েছি, এখন আমি বোধহয় রাগবির থেকেও হ্যান্ডবলে আরও বেশি কাজ করার আমার পসিবিলিটিসে হয়ে উঠেছে এবং আমি আশা করি আরও বড় ধরনের কাজ করতে পারবো সারা বাংলাদেশের হ্যান্ডবলকে, তৃণমূল থেকে শুরু করে সারা বাংলাদেশে হ্যান্ডবলকে আরও কীভাবে স্ট্রং করা যায় এবং বেসগুলিকে আরও বেশি স্ট্রং করা যায় এবং এখান থেকে প্রচুর পরিমাণে ন্যাশনাল টিমের প্লেয়ার আসে, এইজ লেভেলে থেকে শুরু করে মেইন স্ট্রিমে প্রচুর প্লেয়ার আসে। সেই জন্যই আমি কাজ করছি। ইনশাল্লাহ আশা করি খুব 1 বছরের মধ্যেই এটার ব্যাপক একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। রাগবিতে যেটা আমরা দেখেছি যে মাঠে সমস্যা, প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, বা হান্টিং করেছেন ওইভাবে উঠে না, পাওয়া যায় না। হ্যান্ডবল তো অনেকটা হচ্ছে প্রসিদ্ধ, যেটা আমি শুরুতে বলেছিলাম যে হ্যান্ডবলে কিন্তু আসলে একটা ভালো একটা মাঠ আছে, ইনডোর স্টেডিয়াম আছে, অন্যান্য সুযোগ সুবিধাও ভালো, যার ফলে রাগবির মতো যে কষ্টটা আপনারা করেছেন নিশ্চয়ই সেটা অনেকটা করতে হবে না। কিন্তু আলটিমেটলি হ্যান্ডবলের জনপ্রিয়তা বা হ্যান্ডবলের চাহিদাটা কিন্তু অনেক বেশি রাগবির তুলনায়। সেটাকে আসলে বাড়তি সুবিধা, নাকি এই সুবিধাটা যদি হয়েও থাকে বাড়তি চ্যালেঞ্জ থাকবে আরও একটু উপরে নিয়ে যাওয়ার জন্য? রাগবি, বাংলাদেশের যদি রাগবি এবং হ্যান্ডবলকে দেখেন, তাহলে রাগবি থেকে হ্যান্ডবল অনেক এগিয়ে, এটা নিঃসন্দেহে। আমরা যখন শুরু করেছিলাম, আমরা আস্তে আস্তে হাঁটি পা করে আমরা একটা জায়গায় যখন পৌঁছচ্ছিলাম, আমার মনে হয় আর 2-3 বছর যদি আমরা রাগবিতে সে প্রচেষ্টাটা চালাতাম, তবে হয়তো আমরা হ্যান্ডবলের কাছাকাছি চলে আসতাম। কারণ আমাদের তৃণমূলে কিন্তু রাগবি এখন ভালো একটা পজিশনে আছে। যখন বর্তমান যে যারা কমিটিতে আছে
তারা খুব স্বচ্ছন্দেই অতি অল্প সময়েই তারা কিন্তু একটা বিরাট জাতীয় পর্যায়ে লিগ করতে পেরেছে। সেটা কিন্তু আমাদের এই কার্যক্রমের ফলেই খুব সম্ভব হয়েছে, তাদেরকে খুব একটা কষ্ট করতে হয়নি। আর হ্যান্ডবলের জন্য আমাকে খুব একটা বেশি কষ্ট করতে হবে না, বাট হ্যান্ডবলে যে লিগগুলি আগে হতো সেই লিগগুলি খুব জমজমাট হতো না। তো হ্যান্ডবল ফেডারেশনের এখন উদ্দেশ্য হচ্ছে যে যে জেলাতে লিগগুলি হবে সেই জেলার জন্য একটা হইচই পড়ে যায় যে একটা লিগ হচ্ছে। সেটাই হ্যান্ডবল ফেডারেশন আমাকে দায়িত্ব দিয়েছে, যেন আমি একটা আলোড়ন সৃষ্টি করতে পারি, যে 18টা জেলায় আমার লিগ হবে সেখানে যেন একটা বিরাট আলোড়ন তৈরি করতে পারি। এখন সেখানে আমাদের হ্যান্ডবলের প্রচুর দর্শক তৈরি করতে পারি, প্রচুর প্লেয়ার, প্রচুর কোচ, রেফারি তৈরি করতে পারি। আপনারা যদি জেলাভিত্তিক খেলাটা যদি দেখেন, এই ফর্মুলাটাকে যখন আমরা এক্সিকিউট করতে যাই তখন আমরা অলরেডি নড়াইল জেলায় আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে। সেখানে আমাদের প্রায় 24টা কোচ তৈরি হয়েছে, আমাদের রেফারি তৈরি হয়েছে প্রায় 8 জন, এবং কিছু সংগঠক তৈরি হয়েছে। এইটা কিন্তু একেবারে তৃণমূলে আমরা যে জিনিসটা আমরা চেয়েছিলাম যে আমরা ঢাকা থেকে কোনো রেফারি কোচ কোনো কিছুই দিব না, তারা নিজস্ব সাপোর্টেই তারা রেফারি কোচ এগুলি তৈরি করবে। সেই প্রথম পদক্ষেপে আমরা মানে সার্থক হয়েছি। আশা করি 27 তারিখ থেকে আমাদের রাঙামাটিতে পুরুষ মহিলা লিগ শুরু হবে, সেখানে আরও জাঁকজমক হবে এবং পুরো রাঙামাটি জুড়েই একটা বিরাট আলোড়ন সৃষ্টি করবে আমার ধারণা। এবং হ্যান্ডবল ফেডারেশন আমাকে দায়িত্ব দেওয়ার একটাই কারণ যে হ্যান্ডবলের যেন গতি ফিরে পায় এবং এখান থেকে যেন প্রচুর রেফারি, কোচ, প্লেয়ার এবং ন্যাশনাল টিমের এবং এইজ লেভেলের যেন প্লেয়ার তৈরি হয়ে আসে, এগুলির জন্য আমরা সারা বছর যাবৎ প্র্যাকটিস করাতে পারি। এবং আপনার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 18টা জেলার মেইন টিমগুলিকে নিয়ে আমরা ঢাকায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, জেলা ভিত্তিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করব। সেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানে এখান থেকে আমাদের কিছু প্লেয়ার বের হয়ে আসবে যারা ন্যাশনাল। এখান থেকে একটা বিষয় বলি যে যারা হচ্ছে সামনে যেহেতু এশিয়া গেমস আছে, সো হ্যান্ডবলে কিন্তু অনেক বড় একটা সুযোগ থাকে আমাদের দেশে। আমি শুরুতে বললাম যে আমাদের দেশে অনেক বড় একটা পদকের জায়গা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টগুলো বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো। সো সেখান থেকে কি মনে হয় যে হাতে সময় নাই, এটা ঠিক, তারপরও আমাদের যারা প্রসিদ্ধ খেলোয়াড় যাদেরকে আমরা চিনি বা যারা আমাদের বয়সভিত্তিক দলগুলোতে আছে তাদেরকে নিয়ে এবার আমরা একটা ভালো ফাইট করতে পারবো ফর এশিয়ান গেমস। এবং সেটা আসলে আপনাদের যারা নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন বা আপনাদের জন্য বা আপনার জন্য খুব বেশি একটা বড় রকমের একটা চ্যালেঞ্জিং বা নিজেদের অবদান বা নিজেদের ক্রীড়া সংগঠক হিসাবে নিজেদের দক্ষতা প্রমাণে একটা বড় রকমের সুযোগ থাকবে। আমার মনে হয় যে আপনারা যদি দেখেন সাব গেমসের জন্য প্রস্তুতি অন্য ফেডারেশন, আপনি যদি আপনার 40টা ফেডারেশন হিসাব করেন, সেখান থেকে আপনি দেখবেন 2-3টা ফেডারেশনের মধ্যে একটা ফেডারেশন হচ্ছে হ্যান্ডবল ফেডারেশন, যারা সবার আগেই প্রস্তুতি শুরু করেছে যাতে করে সাব গেমসে আমরা ভালো একটা পদক নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ আশা করি আমরা এবার আন্তঃজেলা হ্যান্ডবল প্রতিযোগিতার থেকে আমরা বেস্ট পসিবল টিম সিলেক্ট করেছি এবং কিছু ইয়ং এনার্জেটিক প্লেয়ারও এখানে আসছে। ইনশাল্লাহ আমরা এবার সাব গেমসের থেকে পদক নিয়ে আসবো এবং বাংলাদেশ নিরাশ ব্রোঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি? আশা করি আমরা এবার আমরা ব্রোঞ্জের জন্য না, আমরা এবার রৌপ্য পদকের জন্য লড়বো। আশা করি আমরা রৌপ্য পদক নিয়ে আসবো। ওকে, রৌপ্য পদক নিয়ে আসার বিষয়টা থাকবো না, আমাদের সীমাবদ্ধ জায়গাটা এখনও আছে, আমরা আসলে এখনও বড় স্বপ্ন দেখতে পাচ্ছি না, সে একটা বিষয় থেকে যায়। এটাকে আসলে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভালো কিনা সেটা আমি জানবো সবার শেষে। তার আগে জানবো যে প্রথমবারের মতো এবারই রাগবি ফেডারেশন হচ্ছে এশিয়ান গেমস খেলছে বা খেলবে, তারা অলরেডি ক্যাম্প করছে। বিগত 10-12 বছরের যেই পরিশ্রম আপনাদের কি মনে হয় মানে সেই আক্ষেপটা থাকে কিনা যে যদি থাকতে পারতাম, এবার প্রথমবার খেলতে পারতাম বা অংশ নিতে পারতাম? অবশ্যই একটা বিরাট আক্ষেপ রয়ে গেছে আমাদের। সাব গেমস আমাদের সেক্রেটারি এবং আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমাদের একটা ড্রিম ছিল সাব গেমসে আমরা একটা রেজাল্ট করব। আমি এশিয়া রাগবির কাউন্সিলর ছিলাম, আমি এশিয়া রাগবি যখন যাই সেখানে আমি কাউন্সিল মিটিংয়ে আমি এশিয়া রাগবির প্রেসিডেন্টের সাথে আমার কাছে একটা অদাবদ্ধ ছিলেন যে আমাকে পৃথিবীর সেরা একজন কোচ দিবেন, সেই কোচ আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই একটা পদক যেন, আর আমারও একটা ড্রিম ছিল যে এবার বাংলাদেশ রাগবিতে একটা পদক, মিনিমাম একটা রৌপ্য পদকের জন্য আমরা ফাইট দিব, সেই প্রত্যাশাটা আমাদের ছিল। হ্যান্ডবল থেকে রৌপ্য
রাগবি থেকে রৌপ্য, অন্যান্য ফেডারেশনগুলো থেকে রৌপ্য, আমরা আসলে সীমাবদ্ধ জায়গাটাই থাকি কেন আমরা স্বর্ণে বা গোল্ডের দিকে কেন আমরা 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 নজর রাখতে পারি না? আমার মনে হয় পরবর্তী টার্গেটটা আমাদেরকে গোল্ডের দিকেই যেতে হবে। তো একবারেই আমরা যদি গোল্ড চাই, এখন পর্যন্ত সম্ভব না, যেহেতু আপনি যদি এশিয়ার আপনার সাব গেমসের দিকে খেয়াল করেন, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আমাদের থেকে অনেক এগিয়ে, পাকিস্তান আমাদের কাছাকাছি, এবং অন্যান্য দলগুলিও থেকে আমরা ভালো, নেপাল এদের থেকে আমরা অনেক ভালো। তো আমরা লাস্ট যে এশিয়ান সেভেন্সে পাকিস্তানের সাথে খেলেছিলাম, সেখানে আমাদের 10 সেকেন্ড আগে আমরা 1 পয়েন্টে হেরে যাই। কিন্তু আমাদের সেই সময়ের খেলাটা আর এখনকার খেলাটার মধ্যে অনেক আকাশ পাতাল একটা পার্থক্য তৈরি হয়েছে। এখন আমরা মনে হয় পাকিস্তানকে হারানো আমাদের জন্য খুব একটা ম্যাটার না। আর শ্রীলঙ্কাকে হারানোর জন্য আমাদেরকে আরও পরিশ্রম করতে হবে। আর হ্যান্ডবলের ক্ষেত্রে হ্যান্ডবলে আমাদের যে নতুন কমিটি আসছে, তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, জাতীয় লীগ, জেলা লীগ, যতগুলি প্রতিযোগিতা আমরা টার্গেট করেছি, আশা করি আমরা প্রচুর পাইপলাইনে আমাদের প্লেয়ার আসবে, অনেক ইয়ং প্লেয়ার আসবে, যারা আমাদেরকে ভবিষ্যতে অনেক কিছু দেওয়ার দিবে বলে আমার প্রত্যাশা। আপনারা যদি খেয়াল করেন, আমরা একটা পোলার স্কুল টুর্নামেন্ট করতে যাচ্ছি কালকের থেকে, 18 তারিখ থেকে। আপনারা যদি এই ফরম্যাটটাকেই যদি খেয়াল করেন যে ফেডারেশনের কী সদিচ্ছা, ফেডারেশন এই পোলার স্কুল করার পরেই সেখান থেকে 7টা টিম, এই পোলার স্কুল থেকে 7টা টিম নিয়ে, এবং গত বছরের চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ড, এই 3টা টিম নিয়ে, এই 10টা টিম নিয়ে আবার তারা কাপ পর্বে খেলা করবে। কাপ পর্বটা শেষ হওয়ার সাথে সাথে ওই 10টা টিম থেকে বেছে 6টা টিম নিয়ে সিক্সের একটা হ্যান্ডবল টুর্নামেন্ট হবে। ওখান থেকে আবার একটা প্রতিযোগিতা হবে, ওখান থেকে 4টা টিম নিয়ে হোম অ্যান্ড এওয়ে পদ্ধতিতে প্রথমবারের মধ্যেও বাংলাদেশের হ্যান্ডবল ফেডারেশনের যে সেক্রেটারি, ওনার আসলে বিচক্ষণতার কারণে আমার মনে হয় এখান থেকে প্রচুর হ্যান্ডবল প্লেয়ার খেলার সুযোগটা বাড়তেছে। এবং আপনার একটা জিনিস আপনি খেয়াল করবেন, হোম অ্যান্ড এওয়ে পদ্ধতিতে যখন খেলতে যাবে, প্রতিটা স্কুলের সাথে একটা স্কুল আরেকটা স্কুলের মাঠে গিয়ে খেলবে, তো মাঠের যে সমস্যা, সেই মাঠের সমস্যাও দূর হয়ে যাবে, এবং স্কুলগুলি উইলিংলি সেখানে প্রতি বছর স্কুল টুর্নামেন্ট, লিগ, অনেক কিছু তারা নিজেরা করবে। এবং আমরা চাচ্ছি প্রত্যেকটা স্কুলকেই হ্যান্ডবলের ক্ষেত্র হিসাবে তৈরি করা, এবং এই হোম অ্যান্ড এওয়ে পদ্ধতিতে শেষ হওয়ার পরেই এইখান থেকে 3টা টিম, ঢাকা থেকে 3টা টিম উঠবে, এবং 7টা জেলায় স্কুল টুর্নামেন্ট হবে। সেই জেলা থেকে বেস্ট টিমগুলি উঠে আসবে, সেই 7টা টিম, এবং ঢাকার যে 3টা টিম, এই 10টা টিম নিয়ে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হবে, যেখান থেকে ডিক্লেয়ার হবে বাংলাদেশে। অ্যাকচুয়ালি আমরা যদি আগের হ্যান্ডবলকে দেখি, আগের হ্যান্ডবলে শুধু ঢাকা মহানগরী কেন্দ্রিক খেলাগুলি হতো। এখন কিন্তু যে চ্যাম্পিয়ন, যেটা 10টা টিম নিয়ে সে সর্বশেষ যে খেলাটা হবে স্কুল চ্যাম্পিয়নশিপ, সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের সেরা স্কুল কোনটা। ওকে, যেটা যে অনেক বড় একটা অ্যাম্বিশন থেকে যাচ্ছে, যে অ্যাম্বিশনটা মূল কারণটাই হচ্ছে যে শুধুমাত্র হ্যান্ডবল খেলাটাকে না, পাশাপাশি হচ্ছে খেলার সাথে স্কুল এবং খেলোয়াড়দেরকেও একটা বড় রকমের অবস্থায় নিয়ে যাওয়া। সব তো হচ্ছে দেশের ডেভেলপমেন্টের জন্য বা প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য, সেই সঙ্গে ফেডারেশনগুলো ডেভেলপমেন্টের জন্য। প্রশ্নটা আসলে এইভাবে থাকে যে দেশ আসলে কতটুকু পাবে, এবং আমরা যেই সবসময় চিন্তা করি যে সবাই ভালো করবে না, এটা স্বাভাবিক, সবার তার বাজেটের ইস্যুস থাকে, সব ধরনের বিষয়গুলো থাকে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসলে আমরা পৌঁছানোর জন্য সরকার নানারকমভাবে চেষ্টা করছেন। ইন্টারচেঞ্জ হচ্ছে, আপনারা আসছেন দায়িত্বে, আবার ঠিক তেমনি রাগবি তো নতুন কমিটি আসছে, এরকম থাকতেছে বা একদম হবে, এরকম স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি আমরা দেশের ক্রীড়াঙ্গনে সত্যি ডেভেলপমেন্টের জন্য কোন বিষয়টাকে আপনার কাছে প্রায়োরিটি মনে হয়? প্রথমত আমি মনে করি যে একটা মাঠ যখন দেখবেন, এই মাঠটা যেন 365 দিন মাঠটাতে যেন প্লেয়ারদের ঠাসা থাকে, প্লেয়ারের জন্য এখানে খেলে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত, অ্যাকচুয়ালি আমাদের দেশের যে আপনার ডেভেলপমেন্ট দেখেন, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতিতে এই ডেভেলপমেন্টগুলি হয়। আপনি যদি ফুটবল দেখেন, আপনি ক্রিকেট দেখেন, অন্য বড় বড় খেলা দেখেন, সেখানে দেখবেন পুরোপুরি এদেরকে আপনার কোনো এইজ লেভেলের খেলাগুলি দেখবেন, একটা ধারাবাহিক একটা এজ লেভেল, 8, আন্ডার 8, 10, 12, 14, 16,
আপনি যদি একটা প্লেয়ারকে যদি রুটস লেভেল থেকে সত্যিকার অর্থে আপনার বেসিক দিয়ে না উঠিয়ে আনতে পারেন এবং তাদেরকে প্রপার নিউট্রিশন না দিতে পারেন এবং প্রপারলি তাকে গ্রুমিং না করতে পারেন, আমার বাংলাদেশে জীবনে কোনো দিন কোনো রেজাল্ট সম্ভব না। যেখানে আপনি নতুন এবং পুরাতন কমিটির কোনো ব্যাপার না, যত পর্যন্ত হোল সিস্টেমটা চেঞ্জ না হবে এবং এই সিস্টেমটা যখন যদি চেঞ্জ হয় আস্তে আস্তে দেখবেন ওই ন্যাশনাল টিম একসময় একটা শক্তিশালী টিম হবে এবং তারা বাংলাদেশের পক্ষে সম্ভব পৃথিবীর যে কোনো দেশকে হারানো। আপনি যদি ছোট ছোট দেশ দেখেন যাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলে, কিন্তু আমরা কেন খেলতে পারি না? কারণটা ওই আমাদের বেসিক এবং রুটস লেভেলে খেলাধুলা হচ্ছে না। যার কারণে আমরা যে ফেডারেশন এখন যে পদক্ষেপটা নিয়েছে যে রুটস লেভেলকে কীভাবে প্রায়োরিটাইজ করা যায় এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া যায়। এবং লক্ষ্য করবেন যে এইখানে হ্যান্ডবল ফেডারেশনের আন্ডার-10, আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-17 কলেজ টুর্নামেন্ট এই বছরই হবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার তৈরি হবে। আমরা আসল জায়গায় যাচ্ছি যেখান থেকে শক্তিশালী একটা ভিত তৈরি হবে এবং সেই ভিত থেকে এবং যাতে করে আমরা এই লেভেলে এশিয়ার বিভিন্ন দেশকে হারাইতে পারি। এবং আপনারা খেয়াল করবেন আমাদের একটার পর একটা টিম বিদেশে যাচ্ছে, যেমন গতকাল আমাদের বিচ টিম বিদেশে গিয়েছে। ফার্স্ট টাইম আমরা বিচ অ্যাটেন্ড করলাম, আজকে 40, 35, 38 বছরে আমরা কোনো দিন বিচ অ্যাটেন্ড করিনি। তো ফেডারেশন কী করতেছে যে বিচকেও প্রমোটাইজ করতে, যে আমাদের যদি বিচকে প্রমোটাইজ করি তাহলে আমাদের কক্সবাজারে এখানে প্রচুর বিদেশি আসবে, তারা এখান থেকে আমাদের দেশকে একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। এবং এই যে অর্থনৈতিকভাবে আমাদেরকে সমৃদ্ধ করা, এটা কিন্তু আমাদের খেলাধুলার মাধ্যমে করা যায়। আরেকটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, সারা বাংলাদেশে মাদকের এবং আপনার সিগারেট থেকে ধূমপান থেকে শুরু করে বিভিন্ন আপনার দেখবেন এটা ভরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা ক্লাস 8, 9, 10 এরাও কিন্তু এগুলি ধূমপান এবং মাদক দ্রব্যের দিকে ছুটে যাচ্ছে। তো আমরা যে জিনিসটা এখন হ্যান্ডবল ফেডারেশন যে জিনিসটা পদক্ষেপ নিচ্ছে, ওই ছেলেপেলেগুলি কীভাবে মাঠে রাখা যায়। আপনি অবাক হয়ে যাবেন, এই মাঠটাকে এখন আমরা বরাদ্দ দিতে পারছি না এই স্কুলগুলিকে। প্রচুর স্কুল তারা খেলতে যাচ্ছে, প্রচুর বাহিনী তারা খেলতে যাচ্ছে। আপনি এখনও লক্ষ্য করবেন যে একটা হ্যান্ডবল খেলা হচ্ছে, এখানে পুলিশের মধ্যে পুলিশের খেলা হচ্ছে। আমরা তাদেরকেও এবং আর্মি বিডিআর খেলতে চাই, এয়ারফোর্সে আর বিভিন্ন দল খেলতে চায়, আমরা মাঠ দিতে পারছি না। আমাদের মাঠের একটা বিরাট সমস্যা রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চগড়ে একটা কমপ্লেক্স হতে যাচ্ছে। আমাদের যারা এখানে যে স্পন্সর করছেন এভারেস্ট, তারা দেখলো যে যেহেতু আমরা স্কুল টুর্নামেন্টের আমরা এগিয়ে আসছি, কেননা আমাদেরকে কমপ্লেক্স হবে না কেন? ওনার 8 বিঘার মধ্যে উনি নিজেই একটা কমপ্লেক্স করার জন্য উদ্যোগ নিয়েছেন। খুব সম্ভবত এই বছরই এইটার একটা গঠন দেখা যাবে। সেখানে ফ্রি অফ কস্টে সেখানে হ্যান্ডবল খেলা শেখানো হবে, আরও কয়েকটা খেলা শেখানো হবে, সেখান থেকে যেন পাইপলাইনে বিভিন্ন খেলা চলে আসে। তো এই উদ্যোগগুলি আস্তে আস্তে চলছে। আশা করি আপনারা দৃশ্যমান খুব শীঘ্রই 5-6 মাসের মধ্যেই একটা দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইদ ভাই সময় দেওয়ার জন্য। দর্শক, যেমন শুনছিলেন যে দেশের ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের জন্য নানা সময় নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বাস্তবে সেটার সঠিক কার্যকরিতা টিকে থাকে না। দেশের অনেক বড় সমস্যা হয়ে থাকে অর্থনীতি এবং একই সাথে হচ্ছে মাঠ। তবে এইবার হ্যান্ডবলে নতুন কমিটি চায় নতুনভাবে দেশের হ্যান্ডবলটাকে আরও উপরে নিয়ে যেতে এবং একই সাথে হচ্ছে মাঠ সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছে। তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে দেখার জন্য। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।